নমস্কার। আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের ভারতবর্ষের শিক্ষানীতি নিয়ে। আমরা যদি উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন রাজ আমলের শিক্ষা ব্যবস্থার দিকে আমরা দেখি, গুরুকুল শিক্ষা ব্যবস্থা, তাহলে একটা জিনিস পরিষ্কার যে এমন এক শিক্ষা ব্যবস্থা ছিল যে জায়গা থেকে শিক্ষা নিয়ে ছাত্ররা বের হয়ে আসার পর তারা দেশের যে কোনো কাজের জন্য তারা প্রস্তুত হয়ে আসতো। সৈন্য, দক্ষতামূলক, কূটনীতি, রাজনৈতিক, বাহুবলী, বিজ্ঞান, সমস্ত বিষয়ে পারদর্শী হতো। 1835 সালে লর্ড ম্যাকলে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন যে আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা দেখেছি। ভারতবর্ষে রাজত্ব করতে হলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে হবে এবং ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা তার মধ্যে আঘাত আনতে হবে, এবং ইংরেজরা তাই করেছিল। আমাদের দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিল। নানান বিশ্ববিদ্যালয়, স্কুল প্রচুর স্থাপিত হয়েছিল, এবং তার যে কোনো প্লাস পয়েন্ট ছিল না এই কথা আমি বলছি না, অবশ্যই ছিল। কেরানি তৈরি করার জন্য বা কিছু দক্ষ শ্রমিক, কারিগর ইত্যাদি তৈরি করার জন্য, এবং ঔপনিবেশিক যে শাসন তাকে সফল করে তোলার জন্য যা প্রয়োজন তারা ঠিক ততটুকুই করেছিল। কিন্তু প্রকৃত অর্থে উপনিষদ, বেদ, রাজামলের যে শিক্ষা ব্যবস্থা ছিল, গুরুকুল ব্যবস্থা, এবং যেখান থেকে একজন শিক্ষার্থী বের হয়ে আসার পর একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে সে সমাজে ফিরে আসতো, তাহলে কি এর উদ্দেশ্য এই যে আমাদের আবার সে আদিম যুগে ফিরে যেতে হবে? যে না, আমাদের আদিম যুগে ফিরে যেতে হবে না, কিন্তু বর্তমান কর্ম উপযোগী যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সেই জায়গায় ফিরে যেতে হবে। কারণ একজন স্টুডেন্টকে যদি বারবার বলি যে আগ্রায় তাজমহল শাহজাহান তৈরি করেছিল, সে পড়বে, ভুলেও যেতে পারে, কিন্তু তাকে যদি প্র্যাকটিক্যাল গিয়ে দেখিয়ে নিয়ে আসা হয় তাহলে একসঙ্গে সঙ্গে তার অনেকগুলি শিক্ষা হয়ে যাবে। প্রথম হচ্ছে জায়গা সম্পর্কিত জিওগ্রাফি হয়ে যাবে, হিস্ট্রিটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভ্রমণের আনন্দও হবে। অর্থাৎ এই যে আনন্দ দানের মাধ্যমে একসঙ্গে কয়েকটা উদ্দেশ্য সাধন করা, তাদের শরীরকে শক্ত এবং সামর্থ্য করার জন্য যে খেলাধুলার ব্যবস্থা করা হয়, খেলার প্রতিযোগিতা অন্তত পক্ষে 3 মাস চলা উচিত, অন্তত পক্ষে 3 মান্থ। আর্মিদের যেরকম ট্রেনিং হয় সেরকম অনেক কিছু থাকা উচিত। রাস্তার মধ্যে বাধা থাকবে, দল থাকবে, জল থাকবে, রশি দিয়ে তারা সেই পার হবে, গাছে চড়ে যেতে হবে। অর্থাৎ বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে একজন প্রকৃত খেলোয়াড় সে যখন বের হয়ে আসবে সেটাকে আমরা খেলা বলতে পারি, যেটা নাকি প্রাচীন ভারতের ইতিহাসে বিভিন্ন রাজার আমলে যা প্রচলিত ছিল। মল্লযুদ্ধ থাকবে, কুস্তি থাকবে, বিভিন্ন রকম শারীরিক প্রদর্শন রাখতে হবে যেন শক্ত সামর্থ্য এবং উৎসাহ বজায় থাকে, এবং স্টুডেন্টরা কিন্তু তাই চায়। তারা কিন্তু কোনো সময় এর থেকে পিছিয়ে আসবে না, বরঞ্চ তাদের কিন্তু খুবই আনন্দ হবে। 3 মাস আমি খেলার ব্যবস্থার কথা বলছি, 3 মান্থ। এবং আমার কাছে তার পরিকল্পনা আছে। যদি ভারত সরকার প্রয়োজন মনে করে সে কিরকম হওয়া উচিত, তাহলে আমি সেই পরিকল্পনা দিতে রাজি আছি। এবং শিক্ষা ব্যবস্থা কিরকম হওয়া উচিত আমি সেটা দিতে রাজি আছি। এবং একটা শহরের স্টুডেন্ট সে যখন পড়লো
যে চা ডুয়ার্সে চা তৈরি হয়, চা পাতা তোলা হয়, ফ্যাক্টরিতে হয়, কেন? তাকে এত কিছু না করে একদিন চা বাগান ভ্রমণ করলেই তো সে নিজে সচক্ষে চা বাগান দেখতে পারে, ফ্যাক্টরি ভ্রমণ কি করে হয়, সব কিছু হয়ে যায়, প্র্যাকটিক্যাল দর্শন হয়ে যায় সমস্ত কিছু। তার জন্য বই পড়ার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়ে না। যেমন কম্পিউটার, এমন দিন আসতে চলছে যে কম্পিউটার ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। তাই কম্পিউটার একদম বাধ্যতামূলক হওয়া উচিত এবং একদম ছোটবেলার থেকেই তাদেরকে এই জ্ঞান রাখা উচিত। একটা স্টুডেন্ট একদম প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করবে সেটাই হবে প্রকৃত শিক্ষা। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল, তাহলে আলেকজান্ডারের আমরা কি করে দেখাবো যে আলেকজান্ডারের কীর্তি? হ্যাঁ, এটা ঠিক, সেই জায়গায় আমরা কিন্তু নিয়ে যেতে পারবো না। তবে এই কথাও সত্য যে কিছুটা থিওরি তো অবশ্যই থাকবে এবং আমাদের ভারতবর্ষের এমন শৌখিন লোক অনেক আছেন যারা নাকি আলেকজান্ডার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকা, পৃথ্বীরাজ চৌহান, শিবাজি এবং ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কালচার নিয়ে তারা কিন্তু অনেক সিরিয়াল করেছেন, মেগা সিরিয়াল করেছেন, সিনেমা করেছেন। তাদেরকে সেগুলো দেখানো যেতে পারে। রীতিমতো এগুলো গবেষণামূলক কাজ, আমি তাদেরকে ভীষণ ভীষণ সম্মান করি। এবং সেই সব জায়গায় যেসব অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন তাদেরকে আমার প্রণাম সবাইকে, কারণ তারা অসাধারণ অভিনয় করেছেন। ভারতবর্ষের ইতিহাসকে জানতে এগুলি খুব সহায়ক উপাদান। এবং তার সঙ্গে সঙ্গেও ভারতবর্ষের ইতিহাস জানার জন্য বিভিন্ন জাদুঘর, যে জায়গায় নাকি বিভিন্ন রাজাদের তরোয়াল, তারপরে হচ্ছে তীর, ধনুক, বন্দুক, কি আমলে কি ধরনের ব্যবস্থা ছিল, সমস্ত সংরক্ষিত আছে। তাহলে এইগুলো শুধুমাত্র কি যারা ঘুরতে যায়, ভ্রমণ করতে পারে টাকা খরচ করে, তাদের জন্য? কেন তাদের জন্য শুধুমাত্র হবে? এইগুলো আমাদের ভারতীয় শিশুদের দেখানো উচিত, সেই ঐতিহ্যটা তাদের সামনে তুলে ধরা উচিত। এবং এটা অবশ্যই হওয়া উচিত রাষ্ট্রীয় উদ্যোগে। শিক্ষা ব্যবস্থা অবশ্যই হয়ে ওঠা উচিত রাষ্ট্রীয় উদ্যোগে। এবং তার সঙ্গে যেটা খুব দরকার, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদিকে অবশ্যই শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। ভারতীয় ঐতিহ্য ধারা ইত্যাদিকে অবশ্যই তুলে ধরতে হবে। যেমন ভাষা শিক্ষার কথা যদি আমরা বলি, সেটা হয়তো বইয়ের মধ্যে থাকলে সেই বই পড়ল, গল্প উপন্যাস পড়তেই হবে। এবং যেগুলো বিষয় বই ছাড়াও নলেজ স্টুডেন্টরা নিতে পারে, সেইগুলো অযথা বই পড়ার কোনো মানেই হয় না। যদি ইংরেজি শিক্ষা দিতে হয় তাহলে ইংরেজি তাদের স্কুলে একদম ওদের সঙ্গে কথা বলতে হবে ইংরেজিতে, তাহলে তারা শিখবে প্র্যাকটিক্যালি। তাদের সঙ্গে আমরা যখন কথা বলবো ছোটোখাটো বিষয়ে আস্তে ধীরে, তাদের সঙ্গে যখন আমরা কথা বলবো তাহলে কিন্তু তারাই শিখবে। যদি আমরা তাদের সঙ্গে কথা বলতে না পারি তারা কিন্তু শিখবে না। শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন দরকার। এবং খেলাধুলা একে অবশ্যই রাখতে হবে শরীর গঠনের জন্য, এবং আধ্যাত্মিক বিকাশ, আত্মবিকাশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন ইত্যাদির মাধ্যমে যখন 3 মাস ধরে খেলা চলবে, তাহলে তাদের মধ্যে এক অসাধারণ আনন্দ থাকবে। আর স্টুডেন্টদের ক্লাসরুমে খুব সামান্য 1/4 থিওরি যদি থাকে সেটাই যথেষ্ট, আর বাকিটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেস হওয়া উচিত। তারা যতটুকুই শিখে সেটা যেন কাজে লাগে তাদের ভবিষ্যৎ জীবনে। যে শিক্ষা কাজে লাগবে না সেই শিক্ষার মূল্য কি? শুধু খাতায় কলমে ডিগ্রি কি দরকার? তাহলে দেশ কি করে উন্নত হবে? তাহলে কিন্তু দেশ উন্নত হবে না।
সবচেয়ে বড় যেটা দেশপ্রেম, তার সঙ্গে সঙ্গে স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ, এর উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। সরকারের নতুন শিক্ষানীতিতে দেখেছি যে 4 বছরের বিএড, হ্যাঁ 4 বছরের বিএডটাও খুব কঠোর হওয়া দরকার, তবেই একমাত্র সেগুলো সম্ভব করা যাবে। এবং তাড়াহুড়া করলে যদি বিএড নামে মাত্র ডিগ্রি হয়, তাহলে কিন্তু সেগুলি কোনোভাবেই সম্ভব নয়। সমস্ত কিছু শিখবে, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, শারীরিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, সমস্ত ধরনের বিকাশ যদি আমরা করতে চাই, তাহলে শিক্ষাকে বাস্তবমুখী করে তুলতে হবে। শুধু 10টায় স্কুলে গেল, 4:30টার সময় স্কুল থেকে ছেড়ে দিলাম আর সারাক্ষণ ক্লাসের মধ্যে বন্দি করে রাখলাম, এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয়। তাদের প্রতিদিন খেলার ব্যবস্থা একটা নির্দিষ্ট সময় রাখতে হবে, এবং প্রত্যেকটা কাজ যখন সে বিদ্যালয়ে যাবে সেটা সুশৃঙ্খল, খুব সুন্দরভাবে করাতে হবে। কারণ দিনের বেশিরভাগ সময়টা যখন একজন শিক্ষার্থী স্কুলের মধ্যে থাকবে, নিজস্ব যে অভিজ্ঞতা তাকে ব্যক্ত করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারুকাজ, শিল্পকলা, তাদের দক্ষতা, কি করে জিনিসটা বানালো, এইগুলো কর্মশিক্ষা, তো এইগুলির উপর জোর দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। তার চেয়েও যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে বর্তমানে আমরা বিদেশি পণ্য বর্জন করে আমাদের দেশীয় পণ্য উৎপাদনের দিকে যদি আমাদের জোর দেওয়ার লক্ষ্য থাকে, তাহলে তাদেরকে সেই উপযুক্ত যে প্রযুক্তিবিদ্যার যে শিক্ষা, সেটা খুব ছোটবেলার থেকেই কিন্তু তাদেরকে দিতে হবে। সে প্রথম থেকেই যদি এগুলি বিষয়ে সে দক্ষ হয়, তার সঙ্গে সঙ্গে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল থাকবে। পাহাড়, বিভিন্ন ধরনের পর্বত শ্রেণী, শুধু বইয়ে ছবি দিলেই হবে না, তাদেরকে অন্ততপক্ষে কাছের একটা পাহাড়ে চড়াতে হবে। সমুদ্র, একবার সমুদ্র ভ্রমণও করার দরকার আছে। বালিয়াড়ি, আগ্নেয়গিরি, যে জায়গায় যাওয়ার সম্ভাবনা হবে না সেগুলো ভিডিওর মাধ্যমে দেখানো উচিত, যেন ওইগুলো স্বপ্ন মনে না হয়। আর এরকম মনে না হয় যে সদা সত্য কথা বলিবে, সত্য ছাড়া মিথ্যা কথা বলিবে না। আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন? আর আমরা এও জানি বিভিন্ন নেশাদ্রব্যের প্যাকেটের মধ্যে সতর্কীকরণ ছবি সহ দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সতর্কীকরণে কিন্তু কোনো কাজ হয় না, কেউ এগুলো তাকিয়েও দেখে না। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এই ভিডিওটা আপনারা অবশ্যই এত শেয়ার করবেন, এত লাইক করবেন, যেন প্রধানমন্ত্রী অবধি গিয়ে পৌঁছায় এবং প্রশাসনিক লেভেলের উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। এবং শিক্ষানীতি সম্পর্কে আমি যে কথাগুলি বললাম, এইগুলি শুধু আমারই কথা নয়, আমার অনুভব, ভারতবর্ষের কালচার এবং ভারতবর্ষের বিভিন্ন মনীষীরা তারাও বলে গেছেন। ইংরেজদের বানানো শিক্ষা ব্যবস্থা যেরকম চলছে এবং তাদের বানানো প্রশাসনও কিন্তু চলছে, তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই। কিন্তু পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তন হওয়া উচিত মানবিক, আন্তরিক, নান্দনিক, মানুষের কল্যাণের জন্য।
সকলের কল্যাণের জন্য এবং সর্বোপরি বৈষম্য দূর করার জন্য। কারণ আমাদের সমাজে বৈষম্য হচ্ছে একটা চরম বিপদ। দেশ এক, কিন্তু শিক্ষানীতিতে এক চরম বৈষম্য। সরকারি স্কুল, ইংলিশ স্কুল সবচেয়ে বড় দুর্বলতা আমাদের দেশের। তারপরে বড় বড় যারা, তাদের জন্য বড় বড় স্কুল। দেশের শিশুদের মধ্যে এই তো তারা বৈষম্য নিয়ে তারা শিক্ষায় অগ্রসর হচ্ছে। একই নীতিতে কেউ নেই, সমস্ত আলাদা আলাদা। যে সমাজে এত পরিমাণ অশিক্ষিত, গরিব, তাদেরকে নিয়ে যদি থাকতে হয়, তাহলে যাদের প্রচুর পয়সা আছে তারাই যদি ভালো স্কুলে ভালো জায়গায় পড়াশোনা করে, তাহলে কি আমাদের দেশ কোনোদিন উন্নত হবে না? সেটা আশা করা যায়। শিক্ষানীতিতে বৈষম্যটাকে দূর করে সিলেবাসটা যেন একই রকম থাকে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যের কালচার, ভাষা, সেইগুলো তো অবশ্যই গুরুত্ব দিতে হবে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে ভারতবর্ষের ইতিহাসকে, দেশপ্রেমকে। আমাদের দেশের প্রবণতা সরকারি সম্পত্তি অবহেলার বিষয়। কেউ একে যত্ন করে রাখে না, দেখে না। প্রথমে এই জিনিসটাকে শেখাতে হবে। আরে সরকার মানে কারা? সরকার মানে আমরাই, আমাদের সম্পত্তি, একে যত্ন করতে হবে। এর জন্য কারা দায়ী? কেন এরকম হবে? কোথায় আমাদের দেশপ্রেম গেল? আমরা যদি দেশপ্রেমিক হই, তাহলে প্রথমে সরকারি জিনিসকে আগে সম্মান করতে হবে, আর তার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। তো যাই হোক, আমার মেইন বিষয় হচ্ছে শিক্ষা নীতি। এই শিক্ষানীতি এমন হওয়া উচিত যে জায়গায় ছাত্রছাত্রীরা দক্ষতা নিয়ে বের হয়। একজন আইএস, আইপিএস, তাদের আলাদা করে অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সৈনিকদের প্রশিক্ষণের আলাদা ব্যবস্থা আছে, প্রত্যেকের টিচারদের আলাদা ব্যবস্থা আছে, সেটা তো থাকবেই। কিন্তু তার উপর প্র্যাকটিক্যাল বেস, সমস্যা সমাধানের মাধ্যমে এবং আগের থেকেই যদি তার অর্ধেকেরও বেশি প্রস্তুতি স্কুল জীবনের মাধ্যমে তাকে দিয়ে দেওয়া যায় একটা স্টুডেন্টকে, তাহলে পরবর্তীতে খুব অল্প সময়ে বিষয়ভিত্তিক ভাবে দক্ষ করে তোলা যাবে বা গড়ে তোলা যাবে। তো যাই হোক, আজকের আলোচনার এটাই হচ্ছে মূল বিষয়। তো এখানেই শেষ করলাম। যদি এখানে কারো কাছে কোনো কটু কথা মনে হয়, তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। কারণ আমি চাই যে আমাদের ভারতবর্ষের শিক্ষানীতি এমন হোক যেন সারা ভারতবর্ষ তার যে ঐতিহ্য, তার গরিমা, তার ফিলোসফি, সমস্ত কিছু যেন বজায় থাকে। তাহলে আজকে এখানেই শেষ করলাম, এবং পরে আমি বিভিন্ন বিষয়ভিত্তিক আরও কিছু আলোচনা আমি
করব। নমস্কার।